অনেক বড় বড় জাম দিয়ে আমি আমার মার কাছে যাই, বলি আম্মু এই যে আমি এখান থেকে এত টাকা রেভিনিউ জেনারেট করতে পারছি এবং এই টাকা দিয়ে আমরা আমাদের পরিবারকে সাপোর্ট দিতে পারবো। আমার আম্মু বিশ্বাস করতেছে না, আমার আব্বুও বিশ্বাস করতেছে না, ভাবছে কোথাও কোনো কিছু করছে। হ্যাঁ। আপনার লাস্ট মান্থের রেভিনিউ কত ছিল? আমি 7 ডিজিট একটা রেভিনিউ পাই। বলেন আপনি, কোনো সমস্যা তো নাই? 10 লাখ টাকা। 10 লাখ টাকা প্রতি মাসে এভারেজ? আমি জাস্ট একটা জিনিস বারবার ফোকাস করতে বলতেছি, ও ক্লাস 6-এ পড়া অবস্থায় ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে ও যদি আজকের এই জায়গাটায় আসতে পারে, ক্লাস 6-এ পড়ার পরে ড্রপ আউট পরিস্থিতির কারণে, পয়সার কারণে, তাহলে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা যদি বলেন যে না এই ভিডিওটা আমার জন্য না, তাহলে সত্যি আপনার জন্য না, আমার আর কিছু বলার নাই। জি। বেসিক্যালি উই হ্যাভ ক্রিয়েটেড দ্য সিমিলার প্ল্যাটফর্ম লাইক গুগল প্লে স্টোর। কারণ আমি বিশ্বাস করি আমার জন্ম এবং মৃত্যুর মাঝের ডিফারেন্সটা হচ্ছে আমি এই সময়ের মধ্যে পৃথিবীতে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি। সো সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে আই টুক বিডিএফস অ্যাজ মাই চ্যালেঞ্জ, এবং রবি ইজ অলসো প্রাউড অফ ইট। আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, এবং আপনাকে অনেকেই বোধহয় সালা ভাই বলে জানেন আপনার কর্মক্ষেত্রে। আপনি কিসে আছেন বর্তমানে? আমি বর্তমানে রবি এক্সিটা লিমিটেডের জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ ডিজিটাল সার্ভিস হিসেবে কর্মরত আছি। বিশাল পার্সোনালিটির সামনে বসে আছি। হ্যাঁ, মাশাআল্লাহ। সালা ভাই, আপনি আমাকে আজকে যে বিষয়টা নিয়ে বলবেন, যেটা লোগো আপনি ক্যারি করছেন, সেটা হচ্ছে বিডি অ্যাপস। জি, বিষয়টা আমাকে একটু প্রথমে বলেন, একটু ধারণা দেন আমাকে। আচ্ছা, এইটা রবির একটা ডিজিটাল ইনিশিয়েটিভ। 13-14 সালের দিকে ফেরত যাই, তাহলে দেখবো যে একটা সময় ছিল বাংলাদেশ থেকে প্রচুর টেকনোলজি বেসড এডুকেটেড পিপল জেনারেট হচ্ছে, বাট সামহাও আমরা সেটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারছিলাম না। কিছু কিছু ছেলে এমন না অফকোর্স যে বাইরে যেতে পারছিল না বা ভালো ভালো টেক জায়েন্টে জব করছিল না, বাট সেই সংখ্যাটা এতই নগণ্য যে আমাদের বড় একটা পপুলেশন ওয়াজ স্ট্রাগলিং যে কি করবে। সো রবি বিং দ্য ডিজিটাল টেক সেভি কোম্পানি, আমরা চিন্তা করছিলাম যে হাউ উই ক্যান ক্রিয়েট সাম প্ল্যাটফর্ম যেটা দিয়ে উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। সো আমরা তখন বিডিএপস প্ল্যাটফর্মটা নিয়ে কিছুটা গবেষণা শুরু করি এবং উই ফাউন্ড যে বাংলাদেশে আসলে এটার বড় একটা মার্কেট অপরচুনিটি আছে। বেসিক্যালি উই হ্যাভ ক্রিয়েটেড দ্য সিমিলার প্ল্যাটফর্ম লাইক গুগল প্লে স্টোর। ওকে। কিন্তু গুগল প্লে স্টোরে আমরা যেই ফান্ডামেন্টাল চ্যালেঞ্জেসগুলো দেখছিলাম, যেমন আপনি গুগল প্লে স্টোরে গেলে প্রথমেই আপনার যখন রেজিস্ট্রেশন করবেন আপনার একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সো হয়তো ইউএস বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা বাচ্চা বা ছেলের মেয়ের পক্ষে ওই রেজিস্ট্রেশন ফিটা খুব নমিনাল, বাট যখন সেই ডলারটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে যায় ওইটা তো আর নমিনাল থাকে না, দ্যাটস বিকামিং বিগ ওয়ান। বাংলাদেশে একটা স্টুডেন্ট বা একটা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টের মান্থলি যেই টাকাটা পকেট মানি থাকে হয়তো পুরোটাই লাগবে একটা গুগল অ্যাকাউন্ট করতে, যেখানে তার কোনো মনিটাইজেশন নাই। সো উই থট যে ঠিক আছে, লেটস মেক দ্য প্ল্যাটফর্ম যেখানে তারা এসে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে দে ক্যান ক্রিয়েট দেয়ার ওন থিংস। 2 নম্বর ছিল যে গুগলে গিয়ে বাংলাদেশে একটা ডেভেলপার যখন তৈরি করে একটা অ্যাপ আদার দ্যান গেমস, ওই কনটেক্সচুয়াল ব্যাপারটা না ওয়াজ ভেরি বিগ টাইম মিসিং। আমি জানি না যে আমার একটা গুগল প্লে স্টোরের একটা অ্যাপ অ্যাকচুয়ালি কনজিউম করবে কি বাংলাদেশি কেউ নাকি বাইরের কেউ। ওকে। ওই অ্যাপের যে কনজিউমার সে যে বাইরে থাকে তার টেস্টটা বাংলাদেশে বসে আমার পক্ষে বোঝা ওয়াজ ইম্পসিবল। 3 নম্বর, যে ওই লোকটা যখন কনজিউম করবে, সে আমি যদি দেখি একটা অ্যাপ থেকে, যদিও তখনকার যুগে খুব বেশি ছিল না, বাট দেন এগেইন একটা অ্যাপে যদি আমি বলেও নিই 1 মিলিয়ন কাস্টমার আসছে, সেই 1 মিলিয়নের যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ, ওই রেভিনিউটা পাওয়াটা ওয়াজ বিগ টাইম হ্যাসেল ফর দ্য লোকাল ডেভেলপার্স। ওকে। সো আমরা এই 3টা বড় প্রবলেমকে অ্যাড্রেস করতে গিয়েই একদম ইনিশিয়ালি ওকে আমরা কোনো রকম রেজিস্ট্রেশন ফি রাখিনি, আমরা কন্টেক্সচুয়াল ট্রেনিং দেওয়া শুরু করি টু দ্য লোকাল ডেভেলপার্স, এবং আমরা ট্রাই করেছি ওদের রেভিনিউগুলোর জন্য সবচেয়ে ইজি মনিটাইজেশন টুল যেটা মোবাইলের ব্যালেন্স, সেটা দিয়ে উই ক্যান কালেক্ট সো দ্যাট ওদের ইন্টারন্যাশনাল রেমিটেন্সের ঝামেলাটাও থাকলো না। অন দ্য আদার সাইড পেমেন্ট মেক করাটা কাস্টমারদের জন্য, আমি একটা গেম খেলছি, গেমের মাঝখানে গিয়ে আমার প্লাস্টিক কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়ে এসে পে করতে হলো, আবার গেমে ফেরত আসা, এই প্রপেন্সিটিটা ইজ ভেরি লোয়ার। ফাইন। সো সেক্ষেত্রে আমার কাস্টমারটা কি শুধুমাত্র বাংলাদেশ বেস হয়ে গেল না? বাংলাদেশ বেস হলো, বাট বাংলাদেশেও 16-17 কোটি মানুষ আছে। ওকে। বাংলাদেশে কোনো একটা গেম, কোনো একটা অ্যাপ এখনো পর্যন্ত 16-17 কোটি মানুষ কভার করতে পারে না, আমি যদি গ্লোবাল জন্য প্ল্যাটফর্মে ওপেনও করে দিই। রাইট। সো উই হ্যাভ ট্রাই যে তুমি আগে ভাই 16 কোটি দিয়ে শুরু করো। আক্সিয়াটার যেহেতু আরো 9টা দেশে ফুটপ্রিন্ট আছে, you can go to many other market. আমরা অলরেডি শ্রীলঙ্কান মার্কেটের সাথে কাজ করছি। Oh, beautiful. So we can expand the developers community to Sri Lankan market. We can expand that one to Malaysia, Indonesia,
and any other কিছু কিছু বিষয়ে আমি প্রিয় দর্শক এবং শ্রোতা অনেকের জন্য ডিসকাশনটা অনেক হেভি হতে পারে, বাট আমি আপনাদের সবার জন্য একটু সহজ করার চেষ্টা করব এবং ডেফিনেটলি আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আমরা কিছু এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে এসেছি, 3 থেকে 4টা এক্সাম্পল, যেটা ভিডিওর শুরুতে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন এবং আমি তাদের গল্পগুলো বিস্তারিত আপনাদের এই ইয়েতে থাকবে। আমি আপনাদের সবার কাছ থেকে 10 থেকে 15 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি যে আজকের এই যে ডিসকাশনটা, সেই ডিসকাশন আপনাদের অনেককেই আপনাদের জীবনটা পাল্টে দেবে। যদি আপনারা এটা বিশ্বাস করেন তাহলে একটু ধৈর্য ধরে আপনারা এই ভিডিওটা দেখেন। আপনাদের এখানে রেভিনিউ মডেলটা কি বা সেটা ট্রান্সপারেন্সিটা কি? সো মোবাইল ব্যালেন্স থেকে যেই অ্যামাউন্টটা দিয়ে কাস্টমার পে করে যে কোনো অ্যাপ নিজে ব্যবহার করার জন্য, সেই পেমেন্টটা প্রথমে রবি কালেক্ট করে। ওকে, তারপরে একটা লায়ন শেয়ার হচ্ছে ডেভেলপারের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাস শেষে অটোমেটিক্যালি ডেভেলপার ড্যাশবোর্ডে দেখতে পায় কত টাকা রেভিনিউ হয়েছে। অটোমেটিক্যালি মাস শেষে তার আমাদেরকে নকও করা লাগে না, দে গট দ্য মানি টু দেয়ার ব্যাংক। ওকে, একটা জিনিস কিভাবে এখানে খুব ইম্পর্টেন্ট ফর মি টু মেনশন, আমরা দেখেছিলাম যে গুগলের যে বিজনেস মডেলটা সবচেয়ে আনসাস্টেনেবল পার্ট ফ্রম আওয়ার সাইড ওয়াজ, আমাদের একজন ডেভেলপার একটা অ্যাপ দেয়, বড় একটা অংশ, আমি বলবো অনেক বড় একটা অংশ আসলে কখনো রেভিনিউ পায় না এই জীবনে, গুগল প্লে স্টোরে যতগুলো অ্যাপ আছে। ট্রু। সো আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে আমরা যখন বললাম একটা ডেভেলপার কষ্ট করে একটা অ্যাপ তৈরি করবে, আমরা প্রথমেই এনশিওর করেছি যে ওই অ্যাপটা ইউজ করার ক্ষেত্রে কোনো রকম বিজ্ঞাপন আসবে না। সো কাস্টমাররা বিজ্ঞাপন ফ্রি একটা সার্ভিস পাবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু কাস্টমার বিজ্ঞাপন ফ্রি পাচ্ছে এবং ডেভেলপাররা ওইটার জন্য মোটামুটি অ্যাডিশনাল বেশ ভালো একটা এফোর্ট দিতে হয়, সো ডেভেলপারের প্রত্যেকটা অ্যাপ শুড বি পেইড অ্যাপ, সো দ্যাট আমাদের একটা ডেভেলপার যদি কষ্ট করে, দ্যাট ডেভেলপার শুড গেট দ্য পেমেন্ট ফর দ্যাট। ওকে, আমরা সেটা ইনশিওর করার চেষ্টা এটা কি করি। শুধুমাত্র রবি ইউজাররা? আপাতত রবি এবং এয়ারটেল ইউজার, আমরা সরকারের সাথে কাজ করছি সেটা কিভাবে অন্য সরকার আপনাদের সঙ্গে যুক্ত হলো কবে থেকে? আমরা 2021-এর মার্চে আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি করি, যেখানে সরকার বিডি অ্যাপসকে ন্যাশনাল অ্যাপ স্টোর হিসেবে ঘোষণা করে। ওয়াও, একটা বিশাল মাইলেজ। অ্যাবসলিউটলি, উই আর ওয়ার্কিং উইথ। কত হাজার ডেভেলপার বা আপনাদের কাছে কি ডেটাটা আছে যে আমাদের প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত অ্যারাউন্ড 40,000 ডেভেলপার আছে যারা রেগুলার কাজ করে। ওকে, তারা সবাই মিলে টোটাল অ্যাপের সংখ্যা অ্যারাউন্ড 62,000-এর মতো। 62,000 অ্যাপ আছে? 62,000, সবগুলো লোকালি ডেভেলপ করা অ্যাপ, লোকালি ডেভেলপারদের তৈরি অ্যাপ। এখানে আরেকটা প্রশ্ন তাহলে চলে আসতে পারে যে অ্যাপ শুনলে আমাদের মাথায় যেটা চলে আসে, কোডিং জানতে হবে, তারপরে কম্পিউটার সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে, হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানেই হচ্ছে ওনাদের একটা বড় ডিফারেন্স আছে। আপনি বলেন। আচ্ছা, সো আমরা যখনই ওই যে বললাম যে প্রথমে মার্কেট অ্যাসেসমেন্টে গেলাম, দেখলাম যে এডুকেটেড বা গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টদের মধ্যে বড় একটা পোর্শন টেকনোলজি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, হয়তো নিজেরা কোডিং পারে না, বাট দে ডু নো হাউ টু হ্যাভ এ ভেরি গুড কন্টেন্ট টু বি সার্ভ টু দ্য পিপল। ওকে, সো আমাদের বিডি অ্যাপসের 2টা অংশ আছে, একটা আমরা বলি বিডি অ্যাপস প্রো এবং একটা অংশ বিডি অ্যাপস লাইট। প্রোটা ইজ ন্যাচারালি আপনি যেটা বললেন, যেই ক্যাটাগরিতে অ্যাডভান্স লেভেল টেকনিক্যাল স্কিল আছে, আমি কোডিং জানি, আই ক্যান ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন বাই ইউজিং দ্য এপিআইস। আমি এপিআই গুলোতে একটু পরে আসি। ওকে, আর অন দ্য আদার সাইড এপিআই জানি না আমি করতে, বাট আই নো হাউ টু ক্রিয়েট এ ভেরি স্মল এসএমএস বেসড কন্টেন্ট অ্যাপ্লিকেশন, সেগুলোকে আমরা বলি বিডি অ্যাপস লাইট। আচ্ছা, সো বিডি অ্যাপস লাইট ইজ ভেরি অ্যাপ্লিকেবল ফর দ্য পিপল যারা কোডিং পারে না, বিজনেস গ্রাজুয়েট হতে পারে অথবা অন্য যে কোনো ফ্যাকাল্টি স্টুডেন্টরা ক্যান অলসো পার্টিসিপেট থ্রু বিডি অ্যাপস লাইট। যে এপিআইটা বলছিলাম, এপিআইটা একটু বলে নিই, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ম্যাথ লেভেল, খুব কঠিন করে বলবো না, এক্সাম্পলটা খুব সহজ। এপিআই কে আপনি তুলনা করতে পারেন একটা রেস্টুরেন্টের ওয়েটারের মতো। একজন এপিআই কি, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসেস। সো একজন মানুষ যখন হোটেলে যায়, টেবিলে বসে, ওয়েটার এসে জিজ্ঞেস করে স্যার কি খাবেন, মানুষটা অর্ডার দেয় আমি ভাত সাথে প্রবাবলি সাম কারিজ এন্ড ভেজিটেবলস খাবো। ওই অর্ডারটা নিয়ে ওই ওয়েটারটা যায় কোথায়, কিচেনে। কিচেনে গিয়ে সে বলে 1 প্লেট ভাত আর মানে ভেজিটেবল এগুলো দাও। সে ওখান থেকে ভিতরে সামবাডি হ্যাজ ক্রিয়েটেড, ওই পাতিলে অলরেডি রান্না করা আছে, সে নিয়ে আবার এসে টেবিলে সার্ভ করে। সো এপিআই কি করে, একই রকম ভাবে কাস্টমারের একটা রিকোয়েস্ট নেয়, নিয়ে সে প্রসেস করে যে কাস্টমারটা কি চাইলো, যেই ওয়্যার হাউস বা যেই জায়গায় আসলে ওই ডাটাটা স্টোর করা আছে, সে ওখান থেকে ওই জিনিসটা কোয়েরি করে জেনে নিয়ে
আবার এই কাস্টমারকে সার্ভ করে। ওকে, এটা সিমিলার টু আমরা এসএসসি এইচএসসি রেজাল্ট যেমন এসএমএস দিয়ে করি, যখন আমি সঠিকভাবে আমার রোল, বোর্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এভরিথিং দিয়ে একটা এসএমএস পার্টিকুলার নম্বরে পাঠিয়ে দিলাম, ও আমাকে জানাই দিল। অটোমেটিক্যালি সে করে কি ওইটাও দ্যাট ইজ দ্য এপিআই অ্যাকচুয়ালি, কারণ ও কানেক্ট করে যে এই রোল নাম্বার এই বোর্ডের রেজাল্টটা বলো, এ প্লাস এসেছে, সে রেজাল্ট রিপ্লাই দেয় এ প্লাস। সো দিস ইজ দ্য সিম্পল এপিআই। সো আমরা এপিআই গুলো কনফিগার করেছি, এবং যেটা খুব ইম্পর্টেন্ট যে টেলিকম অপারেটরদের এপিআই গুলা ওয়াজ আর্লিয়ার অনলি অ্যালাউড ফর দ্য পিপল যারা আসলে কর্পোরেট, আর যাদেরকে আমরা বলি কন্টেন্ট প্রোভাইডার অথবা সলিউশন প্রোভাইডার্স, তারা বিভিন্ন লাইসেন্সের আন্ডারে থাকতো বা বিভিন্নভাবে খুব ছোট একটা গ্রুপ এইটার জন্য সুবিধা পেত। এটা কি এখনো বাংলাদেশে এক্সিস্ট করে? এখন এক্সিস্ট করে, এখনো করে? এখন এক্সিস্ট করে। আর মজার বলি যে আপনারা যে রিংটোন ডাউনলোড করতেন না, তারপরে দেখা গেল ওই যে বিভিন্ন রকমের সার্ভিস, এত এত চাপুন, আজানের রিমাইন্ডার দেওয়া, অমুক করা তমুক করা, এই যে আপনারা যে রেগুলার ইউজগুলো করতেন, এগুলা বিভিন্ন ভেন্ডররা মেনটেন করতো। আমার এক বন্ধু এইরকম একটা কোম্পানিতে চাকরি করতো, এবং সে আমাকে মাঝখানে ভয়েস নেওয়ার জন্য, ভয়েস ওভারের জন্য ডেকেছিল, বললো যে এরকম একটা করে ছেড়ে দিলেই তো প্রচুর টাকা ইনকাম করে এরা। তো আমি তখন নাম আমি রিলেট করতে পারছি। জি, সো তারা শুধু যেহেতু পেত, তো এই যে ইউথ যে কমিউনিটিটা যাদের আসলে এই আইডেন্টিটিটা নাই কোম্পানি হিসেবে, তারা কোনোভাবেই টেলিকম অপারেটরের ধারে কাছ দিয়েও আসতে পারতো না। রাইট, রাইট। সো বিটিএফস কি করলো, এই এপিআই গুলা যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট টু সার্ভ অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন, সেগুলো এক্সপোজ করা শুরু করলো, একদম ইন্টারনেটে এক্সপোজ করা আছে। সো এনিবডি হু ওয়ান্টস টু ইউজ দিস এপিআই, যেটা দিয়ে আমি কাস্টমারকে সার্ভ করব, সেটা সে অ্যাপ থেকে ইউজ এখন করতে সে অ্যাপ দিয়ে বিডিএফ দিয়ে করতে পারে। সো এখন আর তার কোম্পানি তৈরি করা লাগে না, তার গভর্নমেন্টের যেই পেপার ওয়ার্ক সেগুলোতে যেতে হয় না, দে ক্যান ইউজ দ্য অ্যাপ। মূল বিষয়টা হচ্ছে যে তাকে ক্রিয়েটিভ হইতে হবে। অ্যাবসলিউটলি। আমি একটু খুব সহজ করে এবার উদাহরণ দেই আপনাদের, আপনি আমাকে জাস্ট কারেক্ট করে দিন যদি আমি বুঝে না থাকি, আমার দর্শকদের জন্য। যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, এখানে এত বেশি ইন্টারেস্টিং যে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে কন্টেন্ট ক্রিয়েশন করি তার চাইতেও এটা একটা বড় মানে পসিবিলিটির জায়গা। কেন বলছি আমি সেটা তার আগে একটু ক্লিয়ার করি। এটা একটা এমন একটা জায়গা, সেখানে আপনি একটা অ্যাপ তৈরি করবেন। তৈরি করার প্রসেস আছে দুটো, একটা হচ্ছে ইজি ওয়ে, যা কিছুই জানে না, টেকনিক্যাল কোনো জ্ঞান নাই, সেও গিয়ে ওখানে তৈরি করতে পারবে। আর একটা হচ্ছে খুব প্রফেশনালি যারা আছেন তারাও তৈরি করতে পারবেন। রাস্তাটা কি, সেটার জন্য আপনাকে bdapps.com, অ্যাবসলিউটলি bdapps.com গেলে আপনি ওখানে বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই অ্যাপটা হচ্ছে, আপনি যদি ইউটিউবের সাথে উদাহরণ করেন, ইউটিউবের বিভিন্ন রকমের চ্যানেল আছে, বিভিন্ন রকমের ভিডিওস আছে। কিছু কিছু ভিডিও আছে খুব বেশি ভিউ হয়, কিছু কিছু ভিডিও আছে ভিউ হয় না। এখন যারা খুব প্রমিনেন্ট চ্যানেল তৈরি করে তারা জানে যে আসলে কোন কন্টেন্টে খুব বেশি মানুষ দেখতে চায়। অ্যাপটাও কিন্তু ঠিক তাই। অ্যাপ হচ্ছে আমি সেই অ্যাপই ইনস্টল করব যেই অ্যাপটা আমার ব্যক্তি জীবনে কোনো কাজে লাগবে। আমি সেই অ্যাপটাই ডাউনলোড করতে চাই যেই অ্যাপটা আমার জন্য প্রয়োজনীয়। তার মানে কন্টেন্ট যিনি ক্রিয়েট করছেন তিনি চিন্তা করতেছেন মানুষ কোন ভিডিওটা দেখবে, আর এখানে অ্যাপ যিনি তৈরি করতেছেন তিনি চিন্তা করবেন যে এমন একটা অ্যাপ তৈরি করতে হবে যে অ্যাপটা মানুষ বেশি বেশি ব্যবহার করবে, বেশি বেশি মানুষ ইনস্টল করবে। তো মানুষ যখন ওই অ্যাপটা ব্যবহার করছে, রবি ইউজাররা যখন ব্যবহার করছে, তারা হয়তো প্রত্যেকেই একটা সিঙ্গেল ইউনিট খুব অল্প পয়সা দিয়ে ইউজ করছে। যেমন হয় মান্থলি ফি হয়তো বা 30 টাকা, সে প্রতিদিন সার্ভিস নিচ্ছে 30 টাকা। তো এরকমভাবে যদি 10 লাখ মানুষ ইউজ করে এটা, তাহলে কত টাকা আপনি একটু গুণন করে দেখেন। হিউজ অঙ্কের কিন্তু অর্থ। সেটার হয়তো বা একটা পার্সেন্ট, কত পার্সেন্ট এটা, 50 প্লাস মিনিমাম 50, মানে মিনিমাম 50 হচ্ছে ডেভেলপাররা পায়, কখনো কখনো 50 প্লাস। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে কখনো অর্ধেক বা অর্ধেকেরও বেশি, বা একটা অংশ রাখছে হচ্ছে রবি, আর একটা অংশ দিয়ে দিচ্ছে ডেভেলপারদেরকে। এবং আমি আপনাদের সামনে কিছু এক্সাম্পল একটু পরেই নিয়ে আসবো যে আমি যে কথাগুলো বলতেছি সেটার আসলে গ্রহণযোগ্যতাটা কোথায়। কারণ আমি জানি আমার মতো অনেকেই এই বিষয়ে বকলম আছেন এখনো বাংলাদেশে। এবং আরেকটা বিষয় বলি যেটা কন্টেন্ট ক্রিয়েশনের চাইতেও ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা যখন একটা ভিডিও মেক করি, এই ভিডিওটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দিলাম, এই ভিডিওটা সর্বোচ্চ মানুষ 1 মাস দেখবে। সুপার পপুলার ভিডিও হলেও 1 মাস, আর মিনিমাম লেভেলের হলে 1 সপ্তাহ বা 15 দিন, এরপরে এটা আর কেউ দেখে না। বা ইউটিউব, ফেসবুকের যে অ্যালগরিদম সেটাকে আর সামনে আসতে দেয় না। কিন্তু একটা অ্যাপ, আমি যেই ভিডিওটা আপনি এখন দেখছেন সেটা কিন্তু একটা অ্যাপে দেখছেন। হ্যাঁ, ইউটিউবে দেখছেন, ইউটিউবটাও একটা অ্যাপ। ফেসবুকে দেখছেন, ফেসবুকটা একটা অ্যাপ। আপনি চিন্তা করে দেখেন ফেসবুক আমাদের মাঝখানে কত বছর আছে, ইউটিউব কত বছর আছে। আমি বলছি না এত লার্জ স্কেলে, বাট আপনি এমন একটা অ্যাপ তৈরি করলেন যেই অ্যাপটা আপনি না শুধুমাত্র আপনার পরের জেনারেশনের সুবিধা পেতে পারে যদি আপনার এই জায়গাটায় আইডিয়া থাকে। এবং এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব আপনি ধারণাও করতে পারবেন না। আমি কি ঠিক বলেছি এতক্ষণ যা বলেছি? একদম। ওকে।
মার্কেটিং মডেলটা কি হলো এটা একটু আমাকে ছোট করে বল। আচ্ছা, সো আমরা 2014 সালের ডিসেম্বরে ন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজড ন্যাশনাল একটা হ্যাকাথন হয়েছিল, আমরা বিডি অ্যাপসটা ওই হ্যাকাথনে লঞ্চ করি। সো 14 ডিসেম্বর মানে ধরে নিতে পারেন 15। সো 2015 সাল থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার শুরুর দিককার মানে আমার প্রতিদিনের কাজ ছিল সকালে অফিসে এসে আগেই বের হয়ে যাওয়া, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া, রিকোয়েস্ট করা যে বিডি অ্যাপস একটা নতুন প্ল্যাটফর্ম আসছে, একটা ওয়ার্কশপ করতে চাই আপনাদের কম্পিউটার সায়েন্স এবং অথবা অন্য কোনো ফ্যাকাল্টিদের সাথে। বিডি অ্যাপস নাম শুনে নেই, ও এইরকম জিনিস, ঠিক আছে আসেন আগামী মাসে আবার। আমার কাজ ছিল একটা খাতা মেনটেন করা, তালি খাতার মতোই বলতে পারেন, কে কোথায় আমাকে টাইম দিল, কে কবে বলেছে নেক্সট মাসে আবার আসবে। সো আমি অ্যাকর্ডিংলি আবার নেক্সট মাসে, যে স্যার বলছিলেন গত মাসে যে এই মাসে। সো প্রত্যেক দিন সকালে গিয়ে প্রথম 6 মাস কাজ ছিল হচ্ছে আগে শিডিউল কালেক্ট করা, যে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন জায়গায় আমি গিয়ে একটা করে বিডিএফস এর ওয়ার্কশপ করতে পারবো। তো দ্বিতীয় 6 মাসের কাজ ছিল হচ্ছে ওই 6 মাসে যে ওয়ার্কশপসগুলো শিডিউল ছিল ওগুলো একটা একটা করে নেওয়া, সকালে ওয়ার্কশপ, বিকালে এসে প্রত্যেকটা অ্যাপ আবার অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হয়, বিকজ ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাপগুলো কতটুকু রিয়েলি সোশ্যালি রেসপন্সিবল অ্যাপ, সেগুলোর কিউরেটেড কন্টেন্ট আসবে নাকি মানে আনট্রাস্টেড কোনো কন্টেন্ট আসে কিনা। সো এভরিথিং উই নিড টু চেক। সো সকালে ওয়ার্কশপ নেওয়া, 20-30-40টা ছেলে হয়, বিকালে এসে ওইগুলো একটু চেক করে দেখে যে কয়টা সাবমিশন হয়েছে ছেড়ে দেওয়া। সো এই করে আমাদের 2015 সালে আমি 200টা ডেভেলপার পেয়েছিলাম 365 দিনে। আর 2022 সালে সেখানে প্রায় 2022 সালে সেটা 40,000 প্লাস। আমি নোয়াখালীর সোনাইমুড়ির একটা অ্যাপ পেয়েছি, দ্যাট ইজ অনলি ফর এ পার্টিকুলার স্কুল অফ সোনাইমুড়ি। ও ওকে। সো ওই স্কুলের প্যারেন্টরাই শুধু এই অ্যাপটা জানে, ঢাকায় বসে আমার আসলে ওই অ্যাপটা জানার দরকার নাই। বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে সোনাইমুড়ির ওই যে টোটাল 252টা প্যারেন্টস আছে যাদের বাচ্চা কাচ্চারা, ছোট্ট একটা স্কুল, বাট 252টা প্যারেন্টস প্রত্যেক দিন ওই অ্যাপের থ্রুতে তার বাচ্চা কখন স্কুলে গেল, কখন ফেরত আসলো, রেজাল্ট কি, কোনো নোটিফিকেশন আছে কিনা, স্কুলের নোটিশ থাকে না, বাচ্চারা এসে বলে না যে কালকে স্কুল বন্ধ, কারণ স্কুলের নাম দিয়ে হয়তো আরেক জায়গায় ফুটবল খেলতে যেতে পারবে। সো প্যারেন্টস আর ভেরি হ্যাপি উইথ দিস টাইপ অফ থিংস। সো ওইটা আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা সেই অ্যাপগুলো ছড়িয়ে দিব যেই সব জায়গায় তাদের রিলেভেন্স আছে। এখন একটা পাড়ার ক্রিকেট ম্যাচ হয়, সেটা নিয়ে নোটিফিকেশন, ক্রিকেট আপডেটস, ওইটা ঢাকায় জেনে আমার লাভ নাই। আবার একই জিনিস ঢাকার জিনিস চিটাগাঙে জেনে লাভ নাই। সো এভরিথিং ইজ ভেরি কন্টেক্সচুয়াল এবং প্রত্যেকটা ডেভেলপার অ্যাকর্ডিংলি তৈরি করে, ওকে, সো দ্যাট ও পার্টিকুলার ওর সেগমেন্টে সার্ভ করতে পারবে। ওকে, বিউটিফুল। এবারে যদি একটু বলি লায়াবিলিটির জায়গাটা একটু আসি, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা কমিউনিটি গাইডলাইন আছে, রাইট? আপনাদের এখান থেকেও কি সেই জিনিসটা মেইনটেইন করা হয়? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডেভেলপারের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সে রেজিস্ট্রেশনের সময় কি কি জিনিস দিতে হবে, তার এনআইডি কার্ড দিতে হবে, সো দ্যাট এট এনি পয়েন্ট অফ টাইম আমরা বিডিএফস প্ল্যাটফর্মটা আমরা রবি থেকে প্রোভাইড করছি, বাট বিডিএফস এর যেই প্রত্যেকটা অ্যাপের ওনারশিপ, আইপিআর রাইটস যদি বলি, আপনারা ভালো জানেন আইপিআর রাইটস বিলংস টু দ্য ডেভেলপার। ওয়াও। আমরা কোনোভাবে আইপিআর রাইটস, সো কোনোদিন যদি এখান থেকে সে বের হয়ে যেতে চায় সেক্ষেত্রে নিয়ে যেতে পারবে, দে আর ওকে। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যেহেতু আমরা কাস্টমার সেন্সিটিভিটি নিয়েও কাজ করি, কাস্টমার নিড টু নো যে আগামী এত তারিখ থেকে আই উইল নট গেট দ্য সার্ভিস। ওকে। আদারওয়াইজ তো ইটস মোর লাইক কাস্টমার পে করছে, ধূপ করে একদিন থেকে দেখলো যে না আমার সার্ভিস পাচ্ছি না আমি। সো দিস উইল ক্রিয়েট আ লট অফ কাস্টমার। হোয়াট অ্যাবাউট দ্য ডেটা? দিস ডাটা বিলংস টু আস। কাস্টমার স্পেসিফিক ডাটা ডেভেলপার পায় না। ডেভেলপার যেমন আমরা টেলিকম, সেটা তো উচিত না, কারণ আপনার তৈরি করা ডেটা আমি সুবিধা নিচ্ছি, রাইট? সো ডেফিনেটলি ওটা আপনি আমাকে কেন দিবেন? অ্যাবসলিউটলি। আর 2 নম্বর, না অনেক সময় হয় যে আপনি কোনো কাস্টমাইজ সার্ভিস দিতে চান, আপনার যেমন এসএসসি রেজাল্টস, আপনি চান শুধু এই রোল নাম্বারটা কোনো একটা পার্টিকুলার মোবাইল নাম্বার থেকেই যাচ্ছে। আমাদের ডেভেলপারদের সাইডে যাওয়ার আগে আমরা কিউরেট করে ফেলি। সো প্রত্যেকটা মোবাইল নাম্বার প্রথমে কাস্টমার রিকোয়েস্ট করে যে আমি এই সার্ভিসটা চাই, ওই রিকোয়েস্টটা চলে আসে বিডিএফস প্ল্যাটফর্মে। বিডিএফস প্ল্যাটফর্ম প্রত্যেকটা 11 ডিজিটের মোবাইল নাম্বারকে 92 ডিজিটের আলফা নিউমেরিক মাস্কিং নাম্বারে তৈরি করে, যেগুলা প্রত্যেকটা কাস্টমারের জন্য ইউনিক। ওকে। এই আলফা নিউমেরিকটা পাঠায় হচ্ছে ডেভেলপারের কাছে যে তুমি এই ABC 9XY ওকে এই সার্ভিসটা দাও। ওকে। সো দ্যাট যদি কখনো কোনো কাস্টমার না চায়, আমি এটা তো আপনি একটু আগে বলছিলেন ডেভেলপার বন্ধ করে দিতে পারে, কাস্টমারও তো চাইতে পারে যে না আমার আর লাগবে না। সো কাস্টমার যদি না চায়,
কোনোভাবে এই ডেভেলপার যেন ওই কাস্টমারকে আর বিরক্ত করতে না পারে বা শেষ। চার্জ করতে না পারে। হুম, হুম, হুম। সো দুইটার জন্যই কিন্তু ডেভেলপার সাইডে কখনোই কাস্টমারের মোবাইল নাম্বার আমরা এক্সপোজ করি না, কাস্টমারের সাইড থেকে এনশিওর করি যে কাস্টমার রিকোয়েস্ট করলেই ওই সার্ভিসটা পাবে। ডেভেলপার কোনোভাবেই কোনো কাস্টমারকে তার কনসেন্টের এগেনস্টে হুম। ছাড়া নিতে পারবে না। আমি একেবারে আড্ডার শেষ দিকে চলে এসেছি আপনার জায়গাটাতে, আমি এরপরে বেশ কিছু এক্সাম্পল সামনে নিয়ে আসবো। আমার ছোট্ট করে একটা জানা, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো টেলিকোম্পানি কি আপনারাই ফার্স্ট যে এই ধরনের একটা আমরাই প্রথম 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত, এবং আমি গত 7 বছর ধরে একটা ছোট্ট ইন্সপিরেশনের জায়গা বলে রাখি কি জি। ভাই, আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই খুব বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল আবু সাইদ স্যার একটা স্টেটমেন্টে যে আলোকিত মানুষ চাই। আমার মনে হচ্ছিল যে আলোকিত মানুষ হওয়ার জায়গাটা আসলে কি। সো আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, টেলিকম বিজনেসে আছি ফর মোর দেন 15 ইয়ার্স। সো যখন বিডি অ্যাপসে আমি জয়েন করি, আমার হাতে অন্য আরো 2টা অপশন ছিল যে তুমি আর এই অপশনসগুলো এক্সপ্লোর করতে পারো আমাদের রেগুলার এমপ্লয়ি রোটেশনের পার্ট হিসেবে। আই থট বিডি অ্যাপস উড বি মাই বেস্ট থিং, বিকজ এটা নিয়ে আমি কিছু মানুষের লাইফে চেঞ্জ করার স্কোপ পাবো। কারণ আমি বিশ্বাস করি আমার জন্ম এবং মৃত্যুর মাঝের ডিফারেন্সটা হচ্ছে আমি এই সময়ের মধ্যে পৃথিবীতে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি। সো সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে আই টুক বিডি অ্যাপস অ্যাজ মাই চ্যালেঞ্জ, এবং গত 7 বছর কর্পোরেট লাইফের অর্ধেক পার করে দিলাম শুধুমাত্র বিডি অ্যাপস এর জন্যই। এটা তো রবির জন্য একটা বিশাল মাইলেজ হওয়ার কথা। অফকোর্স রবি ইজ অলসো প্রাউড অফ ইট। এখনো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাংলাদেশি ডেভেলপাররা 100 কোটি টাকা আর্ন করেছে থ্রু বিডি অ্যাপস অনলি। ওয়াও, আমি লাস্টলি মানে এই বিডি অ্যাপস সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এখন হচ্ছে বিডি অ্যাপস এর যারা ক্রিয়েটার তাদের সাথে আমি কথা বলবো। এখানে তাদের কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ মানে ব্রেন সম্পূর্ণ হ্যাক করার দরকার নাই এটার জন্য। যে যেটা করতেছেন তার মাথায় একটু ন্যানো পরিমাণ জায়গা শুধু একটু চিন্তা করে দেখেন। মানে এটা এমন না যে কেউ অ্যাপ ক্রিয়েট করতে পারে তার জন্য, এটা আসলে তার জন্য যার মাথায় ইউনিক আইডিয়া আছে, এবং সেই ইউনিক আইডিয়া আরো 10 জন মানুষের জন্য কাজে লাগবে, যে কন্টেন্ট ক্রিয়েট করে তার জন্যও। কারণ আপনি যদি একটা পারফেক্ট অ্যাপ তৈরি করতে পারেন, সেই অ্যাপ আপনার পুরো জীবনটা চেঞ্জ করে দেবে, এবং নট অনলি দ্যাট, সেই অ্যাপের মালিক কিন্তু আপনার পরের জেনারেশনও হবে। সো ইটস আ বিউটিফুল থিং। এবং আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি এর আগের ডিসকাশনে বলেছি যে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি এখন অ্যাপ তৈরি নিয়ে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার যারা আপনাদের এখানে কাজ করছে তাদের সাথে কথা বলতে চাই। Sure. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মাসুদ। মাসুদ কি করছেন এখন? আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ছেন? আমি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। ওকে, সো আপনার স্টোরিটা বলেন বিডি অ্যাপস নিয়ে, ঘটনাটা আসলে কি? আমি বিডিএফসি মূলত জয়েন করি 2020 সালে। তো তখন তো করোনা প্রথম হারানা দেয় বাংলাদেশে। তখন অন্য সব ভার্সিটির মতো আমার ভার্সিটিও বন্ধ। আমি বাড়িতে চলে গেলাম। তো বাড়িতে যে আসলে বসেছিলাম, কি করবো, আমার তো কোনো কাজ নেই, না হচ্ছে লেখাপড়া, না হচ্ছে কোনো কিছু। বাবা কি করতেন ওই সময়? বাবা আমার সৌদি আরবে ছিলেন। ওকে, তখন যে ঘটনাটা হলো, আমার বাবা আসলে যেহেতু করোনা সৌদি আরবেও হানা দিল, আমার বাবার চাকরি চলে যায় ওখানে। আমার বাবা ওখানে টিচার ছিলেন, স্কুলটা বন্ধ হয়ে যায় আসলে। সো আপনি পরিবারের বড় ছেলে? আমি পরিবারের বড় ছেলে। মানে আয় রোজগার সম্পূর্ণ বন্ধ? একেবারেই তখন বন্ধ। আব্বু তখন কিছু টিউশন এগুলো চলতেছিল, ওকে, তো ওটাই আর কি আব্বুর ইনকাম। তো তারপরে তখন আমার মাথায় আরো বেশি প্রেশারটা লাগলো যে আসলে আমি কি করবো এখন। রাইট। বাবার চাকরি নাই, আব্বু নিজেরটাই কোনো রকম করতেছে, কি করা উচিত। তো আমি ওই সময় খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এক সময় আমার ক্যাম্পাস থেকে একজন বড় বোন আমাকে নক দিয়ে বলে আমি বিডিএফসি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হতে চাই কিনা। ওখান থেকে নিয়োগ করা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজনকে নেওয়া হবে। তো আমি তখন একটু সার্চ দিলাম যে বিডিএফ জিনিসটা কি। আমি গুগল সার্চ দিলাম, দেখলাম যে এখানে আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। আর আমি আমার রোলটা সম্পর্কে একটু জানলাম যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর যে হবে তার রোলটা হবে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা, ইউনিভার্সিটিটাকে, সেখান থেকে ডেভেলপার গ্যাদার করা অ্যান্ড বিভিন্ন রকম কেপিআই আছে এগুলো ফিল আপ করা। তো লিডারশিপ একটা অপরচুনিটিস আমি দেখলাম। মানে বিষয়টা হচ্ছে জেনারেল ডেভেলপাররা দেখা যায় ডেভেলপার থেকে অনেকে অ্যাম্বাসেডর রোলে যায়, বাট আমার স্টার্টটাই অ্যাম্বাসেডর রোল হিসেবে। বিডিএফস হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে কাজ করে। অ্যাম্বাসেডর প্রজেক্টটা খুবই সুন্দর, কারণ হচ্ছে ফিউচার যারা কর্পোরেট আসতেছে তারা কর্পোরেট টেস্ট পাচ্ছে এখানে। এই জিনিসটা আসলে খুবই ভালো। কর্পোরেট লেভেলে কিভাবে কাজ হয়, আমরা কিন্তু কোয়ার্টার হিসেবে কাজ করি। কর্পোরেট আপনি দেখবেন Q1 Q2 এভাবে বছরকে 4টা ভাগে ভাগ করা হয়। আমাদেরকে একেবারে সেম প্রসেস, এই কোয়ার্টারে এই টার্গেট, এই কোয়ার্টারে এইভাবে কেপিআই, আমরা সবকিছু ভাবে ম্যানেজ করতে পারি। Q1 যেটা ছিল
ছিল সেটা হচ্ছে আমাদেরকে অনবোর্ড করা হলো। Q2 যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে জিনিসটাকে ছড়ানো, জানানো যে এভাবে কাজ করতে হয়। আসো তোমরা যদি কাজ নেওয়ার জন্য সমস্যা নেই, আপনারা তো অবশ্যই জানেন যে এখানে কোডিং ছাড়াও অ্যাপগুলো ক্রিয়েট করা যায়। তো আমি আসলে বিশ্ববিদ্যালয়ের জেনারেল মানুষ যারা প্রোগ্রামার নন প্রোগ্রাম সবাইকে কানেক্ট করতে পারতেছে, এই একটা ভালো একটা অপরচুনিটি। তো এই জন্য আমি ওই Q2-তে সবাইকে অনবোর্ড করতে পারছি। অ্যান্ড অ্যাপ্লিকেশন আমাদেরকে ট্রেনিং করা হয়েছে Q2-তে, পাশাপাশি আমি আবার ওদেরকে ট্রেনিং করছি। বিষয়টাকে পুরো একটা চেইনের মতো গেছে ওকে, আসলে। ডেভেলপমেন্টে আপনি কবে আসলেন? অ্যাপ ডেভেলপমেন্টে ওই ওই ফাঁকে ফাঁকেই কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করলাম ওগুলো কিন্তু কিসের আমরা অ্যাপ করলেন আপনি? আমার যেহেতু করোনার টাইম ছিল, আমি সব থেকে বেশি ফোকাস দিচ্ছি তখন কোভিড শিল্ড নামে আমার একটা অ্যাপ ছিল। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের লাইট অ্যাপ যেটা, সেটাতে আসলে ইন্টারনেট সারা জিনিসটাকে ইউজ করা যায়। তো ওইখানে করোনা আপডেট কিভাবে কি হচ্ছে, কোথায় কি লকডাউন দিচ্ছে, সরকার থেকে কি নির্দেশনা ওগুলো আসতেছে, দিতেন আপনি? একেবারে সাথে সাথে। কারণ আমি বাসায় বসে আছি, আমি আমি ইন্টারনেট জগতে আছি, আমি কিন্তু ওই দেখতে পাচ্ছি যে এখন রিপোর্ট গুলো দেওয়া হচ্ছে, তো সবকিছু ওগুলো আমি আঁকাই। মার্কেটিং কিভাবে করতেন? মার্কেটিং আমাদের বিডিএফসে মাইএসএমএস নামে একটা প্ল্যাটফর্ম আছে। ওকে, তো ওই প্ল্যাটফর্মটা যেহেতু এটা একটা অথরাইজড করার বিষয়, তো মাইএসএমএস থেকে আমাদেরকে মার্কেটিংটা করতে খুব হেল্প করতো। আমরা ওরাই করে দিত? না, ওখানে হচ্ছে একটা টেমপ্লেট আমরা দিতাম, টেমপ্লেটটা দেখতো যে এখানে ভুয়া কিছু আছে কিনা, কারণ যেহেতু একটা চেক করতো, চেক করতো। করে ওরা পাঠিয়ে দিত? ওরা হচ্ছে আমি সেন্ড বাটনে ক্লিক করতাম, চেক করার পরে তারা হচ্ছে আপনার পাঠিয়ে দিত। আর কি। এর কি সব রবির কাস্টমার কাছে যেত? এটা অবশ্যই রবি এবং এয়ারটেল সবার কাছে চলে যেত এক চান্সে? আমি যাদেরকে বিষয়টা হচ্ছে যে আমি যাদেরকে টার্গেট করবো, ও, ওখানে টার্গেটের অপশন থাকতো আপনার যে আমার এইরকম এরকম কাস্টমার এরকম customer আছে। ওয়াও। তো বিষয়টা হচ্ছে যে একটা জিনিস কিন্তু সেফ থাকতেছে। দেখেন এখানে বিষয়টা কি, আপনি তৈরি করলেন আপনার আইডিয়া তৈরি করার জন্য মার্কেটিং এর জন্য আপনার পয়সা খরচ করতে হয়, সেটার সুযোগও করে দিচ্ছে রবি এখন। অবশ্যই হ্যাঁ, আপনি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে করতে পারেন, অন্যান্য প্ল্যাটফর্মে করতে পারেন, দ্যাটস ডিফারেন্ট থিং। আপনি সোশ্যাল মিডিয়ার যুগে সেটা করতে পারেন, বাট আপনি ওদের প্ল্যাটফর্ম ইউজ করে আপনি ওদের টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন, যেটা আপনারও টার্গেট। এক্সেলেন্ট। কি হলো, আপনার রেভিনিউ জেনারেট শুরু হলো কবে থেকে? আমার রেভিনিউ ফার্স্ট ইয়ারে জেনারেট হলো, বাট ফার্স্ট ইয়ারে আমার খুবই কম ছিল, প্রায় 4,000-এর কাছাকাছি। ওই ফার্স্ট রেভিনিউটাই আসলে আমাকে খুব হিট করে, বুস্ট করে আমাকে। এখন কত করছেন আপনি? এখন আল্লাহর রহমতে আজকে রেভিনিউ আসলো, আপনার সাথে কথা বলার এই 10-15 মিনিট আগেই আল্লাহর রহমতে আমার 61,000 এবার আসলো। 61,000 এই মাসে? 61,000 এই মাসে। আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট? ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি। কোন ইয়ারে জানি পড়ছেন? হ্যাঁ, আমি আসলে থার্ড ইয়ার আছি, করোনার কারণে 2 বছর গ্যাপ আছে একটা। শুধু রাজশাহী না, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টও আছে এখানে 2 ক্রমে, তাকেও আমি আনবো। আমার খুব অবাক লাগছে, কতক্ষণ সময় দেন আপনি দিনে? এখন আমাকে খুব বেশি সময় দিতে হয় না। আমি জানি না, মানে উইথ ডিউ রেসপেক্ট, বিডিএফস এর বিষয়টা আমি জানি না, এটা আমার নিজেরই খারাপ লাগছে। মানে এইটাতে যদি ক্রিয়েটিভ ছেলেমেয়েরা যদি সময় দেয়, যা বলতেছে সেগুলো যদি পারফেক্টলি আপনারা কাজে লাগান, এগুলো ভাগ্য চেঞ্জ হয়ে যাবে এক একটা মানুষের। হয়েছে এদেরও। 61,000 টাকা কি শুধু এই মাসেই হলো নাকি এর আগে? না, এর আগে করোনার সময় যেহেতু আমি টোটালি ফ্রি ছিলাম, আমি পুরোটা মার্কেটিং এ বুস্ট করতে পারতেছি। এখন যেহেতু আমার ক্লাস চলতেছে, সবকিছু চলতেছে, এই বুস্টিং জায়গাটা আমি সবথেকে বেশি তখন ইফোর্টটা দিতে পারছি, আমার 100% যেটা। তখন আমার আল্লাহর রহমতে 1,20,000 ইনকাম হয়েছে মাসে। তো আমার ডাবল ইনকাম ছিল। এখন যেহেতু আমার সবকিছু ব্যালেন্স করতে হচ্ছে, আমার একাডেমিক লাইফ, আমার প্রফেশনাল লাইফ, তো আসলে এই জন্য একটু এখন কমে গেছে, বাট আল্লাহর রহমতে খুবই ভালো একটা হেলদি আমার অ্যামাউন্ট। খুবই ভালো অ্যামাউন্ট, বিউটিফুল। ক্রিয়েটিভ ছেলে মেয়ে দরকার। আপনি যদি ক্রিয়েটিভ হন তাহলে মোস্ট ওয়েলকাম এই জায়গাটাতে, কারণ এটা আপনারই জায়গা, বিলিভ মি। কারণ এখানকার রেভিনিউ মডেল এক্সেলেন্ট। গুগলে খুব ভালো একটা ভিডিও বানায় ছাড়লেন, ইউটিউবে সামহাও ওখানে বিজ্ঞাপন নাই, ভিডিও চলে গেছে, অনেক ভিউজ হয়েছে, পয়সা নাই। আমরা কন্টেন্ট যারা ক্রিয়েট করি তারা বুঝি এই বিষয়গুলো, দুঃখ কি জিনিস। অথবা ভিডিও একটা বানাইলেন, কোনো কারণে মনিটাইজেশন অফ করে দিয়ে রাখছে, আপনি জানেন না যে মনিটাইজেশনটা কখন আবার ছাড়বে। রিভিউ হচ্ছে 3 দিন শেষ, 3 দিন পর আর ভিডিও কেউ দেখে না, কোনো জবাবদিহিতার জায়গা নাই। কিন্তু এদের আবার সিস্টেমটা আলাদা। এরা কোনো একটা প্রবলেম হলে সঙ্গে সঙ্গে রবির লোকজনের সঙ্গে কথা বলতে পারতেছে, অ্যাডমিন প্যানেল থেকে জবাবদিহিতা আছে, এবং সেটা ফেস টু ফেস কমিউনিকেশন। ইটস অ্যান এক্সেলেন্ট সার্ভিস। সো মাসুদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি রাজশাহী থেকে সেকেন্ড টাইম আসছেন এই বিজ্ঞাপনটা করার জন্য, কারণ ফার্স্ট টাইমে ওনার গল্প শুনে আমি বুঝতে পারছিলাম না। সো সেটা একটা লম্বা হিস্ট্রি, আমি শেষের দিকে গিয়ে বলবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আরো একজন এই মুহূর্তে। কি নাম আপনার? বুশরা ফারিয়া নূর। বুশরা ফারিয়া নূর। কি করছেন এখন? আমি এখন বিডিএফস এর একজন ডেভেলপার হিসেবে সেটা তো আমি নিশ্চয়ই জানি, কিন্তু এমনিতেই মানে হোম মেকার, মানে আপনি হাউসওয়াইফ হিসেবে আছেন আর কি। বিউটিফুল। আমাকে বলেন তো গল্পটা কি আসলে, মানে এই বিডিএফস এ জয়েন হওয়ার আগের গল্পটা এবং জয়েন হওয়ার পরের গল্পটা। আমার বাবা ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জি। আমরা 3 বোন। ওকে। আমাদের সচ্ছল পরিবার ছিল, ভালোই। বড় সন্তান হিসেবে ওরকম এক্সপেকটেশন ছিল আমার থেকে। তো আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এসএসসি এইচএসসি পাস করি, মানে ঢাকা বোর্ডে আমি 21তম স্ট্যান্ড করি। কি বলেন, আপনি তো সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। জি। কত সালে এটা?
এটা হচ্ছে 2006 আমি এসএসসি পাশ করি। এসএসসি তে আমি ঢাকা বোর্ডে 21তম স্ট্যান্ড করি। আর এসএসসি মানে কি ম্যাট্রিকের কথা বলতেছেন আপনি? জি জি। ওয়াও, আর আমি গভর্নমেন্টের কাছ থেকে আমি স্কলারশিপও পাই একটা অ্যামাউন্ট আর কি। ওকে, জোস। তো সায়েন্স, আর্টস, কমার্স, সায়েন্স। 21তম আপনি? জি, ঢাকা ঢাকা বোর্ডে? বোর্ডে। জি। আসলে ওকে, ফাইন ফাইন, বিউটিফুল। হ্যাঁ বলেন তারপর। তো এরপর আমি কলেজ শেষ করে আমি আহসানুল ইউনিভার্সিটি কলেজের রেজাল্ট কি ছিল? ইন্টারে A+, আর এসএসসি তে গোল্ডেন A+ ছিল। গোল্ডেন এ প্লাস। জি। ওকে, তো ইন্টারমিডিয়েটে এত খারাপ হলো কেন? এত খারাপ মানে কি এইচএসসি তুলনায় খারাপ হলো কেন? ওটা হচ্ছে আমার প্যারাটাইফয়েড ছিল। ও এক্সামের মাঝখানে আমি অসুস্থ ছিলাম। ও, মানে তাও মানে আমার আম্মু আমাকে জোর করে হলে পাঠাইছে। যা আমি- পরীক্ষা দিয়ে হ্যাঁ, ইয়ার লস করে লাভ নাই। তুমি পাশ করো ফেল করো, তুমি পরীক্ষা দিয়ে আসো। আচ্ছা, না পাস করেছেন, এ প্লাস তো ইজ গুড হ্যাঁ, রেজাল্ট। প্লাস পেয়েছি। সুস্থ থাকলে হয়তো আরো ভালো হতো। তারপরে কি হলো? তো এরপর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে থেকে আমি বিএসসি ইন ট্রিপলি কমপ্লিট করি। মানে আমাদেরকে আসলে কখনোই কোনো অভাব দেখতে হয় নাই, হ্যাঁ। কোনো ডিফিকাল্টিস ফেস, আমরা লাইফ কি বাস্তবতা কি আমরা কিছুই জানতাম না। আমরা 3 বোন, ঠিক আছে। তো এমবিএর যখন আর 6 মাস বাকি, হুম, তখন আমার আব্বু মানে 2017 সালের সেপ্টেম্বর কোরবানি ঈদের আগের দিন আব্বু গরু কিনতে যায়। গরু কিনে এসে যে উনি বিছানায় পড়ে, এরপর আর উনি মানে ওই দিন রাতে ওনাকে হসপিটালাইজড করি, জানতে পারি যে আমার আব্বুর 2টা কিডনি ড্যামেজড। ও ঠিক আছে, ওইটাই মানে বড় একটা ওই- ধাক্কা। জি। এরপর হচ্ছে মানে আব্বু আমাদের যে দেশের বাড়িতে যে আমাদের কিছু অ্যাসেট ছিল ওগুলা সেল করে, প্লাস আব্বু তো অনেক ভালো অ্যামাউন্টের স্যালারি পেত, সব মিলে আব্বুর চিকিৎসা চলতেছিল। ইন্ডিয়া থেকেও আব্বু ট্রিটমেন্ট করায় আসছে, কিন্তু আব্বুর কিডনি 2টা আসলে 90% ড্যামেজ হয়ে গেছিল। মানে হয় ডায়ালাইসিস করে করে বেঁচে থাকতে হবে, না তো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ট্রান্সপ্ল্যান্ট করলো, আব্বুর এজ তখন ছিল 60 ইয়ার্স। হুম, তো দেখা গেছে মাসে 80 থেকে 1 লাখ টাকা আব্বুরই খরচ হতো। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ভালো চলতেছিল, কারণ আব্বু তখনও চাকরি করতো। হুম, এমবিএর যখন ফাইনাল পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষার 2 দিন পর আমার আম্মু মারা যান। ও মানে আমার আব্বুর অসুখটা ধরা পড়ার 6 মাস পর আমার আম্মু মারা যান। এবং তখন থেকেই লাইক আমাদের মাথার উপর পুরো আকাশটা ভেঙে পড়ে, আমরা তখন জানতে পারি যে আসলে রিয়েলিটি কি জিনিস। তখন পুরো পরিবারে আয় করার মতো এক বাবাই ছিল। জি হ্যাঁ, বাবা তখন আমি- বেডে। জি বেডে। তখন পুরো সংসারের দায়িত্ব, এদিকে আমার তখন এমবিএর ইন্টার্নশিপ বাকি, আমি তখন করে শুধু টিউশনি। ক টাকা আসতো টিউশনি করে মাসে? বেশি না, 10,000 টাকার মতো এরকম। ওকে, ঠিক আছে। পরে আমার ছোট বোন 2টা কিন্তু তখনও পড়তেছে, মেজো জন পড়তেছিল তখন ইউনিভার্সিটিতে। 3 বোন আপনারা? জি। আর ছোট জন তখন মাত্র কলেজে হুম, উঠছে আর কি। আমি তখন আরেক জায়গায় একটা চাকরিতে ঢুকি। ওখানে 1 মাস থাকার পরে আমি দেখি যে আমার এইদিকে সব এলোমেলো হয়ে যেতেছে। আমার আব্বুর, ওরা তো আসলে ছোট, আর আমরা তো কখনো আগে এত দায়িত্ব নিতে শিখি নাই কখনো। ট্রু। তো আমার আব্বুর মানে টেক কেয়ার হইতেছে না। পরে আমি চাকরিটা ছেড়ে দিই। ওই চাকরিতে থাকা অবস্থায় আমি আমার ভার্সিটির একটা ফ্রেন্ডের কাছে বিডিএফস এর কথা শুনি। আমি কোনো ক্যাম্পাস অ্যাম্বাসাডর বা কারো মাধ্যমে আসি না, আমি ওই আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে ওনাদের যে ফেসবুক বিডিএফস এর যে ফেসবুকের যে গ্রুপ, তারপর হচ্ছে ইউটিউবের যে ওনাদের যে ভিডিওস। ওয়ার্কশপগুলো আছে, ওগুলা দেখে দেখে আমি অ্যাকাউন্ট খুলি, হুম, অ্যাপ ক্রিয়েট করি। আপনি তো অ্যাপ জানতেন না, কোডিং ল্যাঙ্গুয়েজ না, আমি লাইট ইউজ করেন। জি লাইট ইউজ করি। হ্যাঁ, মানে যারা আলটিমেটলি কম্পিউটার অনেক কিছু জানে না, তারা ওখানে তারাও অ্যাপ তৈরি করতে পারবে, যে ফর্মটাকে ওনারা বলতেছেন লাইট অ্যাপ। জি হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওইটা ক্রিয়েট করি, পরে ওইটাই আমার মেইন সোর্স হয়ে যায়। এইটাই হ্যাঁ, কিসের উপর করেন আপনি? আমি হচ্ছে বিভিন্ন কন্টেন্ট বেসড অ্যাপ আমার, যেমন ধরেন আমার ছোটবেলা থেকে ইংলিশে একটু দক্ষতা ভালো ছিল, তো আমি একটা ভোকাবুলারির, আমার 2টা অ্যাপ আছে, একটা হচ্ছে ভোকাবুলারির আর একটা হচ্ছে গ্রামার। ওকে, এটা আপনি বানান ওখানে বসে? হ্যাঁ, ওখানে বানাই। মানে আমার আরো অনেক অ্যাপ আছে, আমি আর কি 2টার এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তো আমার মনে হয় কি যে প্রথম মাত্র 6,000 টাকা দিয়ে শুরু করি। ওকে,
এরপর মানে অ্যাপ তৈরি 10,000 করার কতদিন পরে 6,000 টাকা? এটা হচ্ছে 2 মাস পর। 2 মাস পরে 6,000 টাকা চলে আসছে? 2 মাস ওকে। পর চলে আসছে। আমাকে আমার ফ্রেন্ডটা বলছিল যে কোনো আশাই করতে না, 10 টাকা 20 টাকা বা 200 টাকা 500 টাকা আসলে ভালো, না আসলে এটাকে একটা মানে বিজনেস করতে তো আমাদের ইনভেস্টমেন্ট লাগে, সময় লাগে। হ্যাঁ সময় লাগে, আইডিয়া লাগে, রাইট। এখানেও আইডিয়া লাগছে। এখানে আইডিয়া মানে এখানে আইডিয়ার উপরই চলে সমস্ত কিছু। হ্যাঁ, তো কিন্তু মানে ইনভেস্টমেন্টও আমার কিন্তু লাগে না। আমার বাসায় ইন্টারনেট কানেকশন ছিল বা আমার মোবাইলে যে ডেটা আমি প্যাক ইউজ করি ওটা দিয়ে আমি অ্যাক্সেস পাচ্ছি, এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট কিন্তু লাগতেছে না। পরে তো ওইখান থেকেই রেভিনিউ আসে এরকম 30,000 50,000। আমি আপনাকে একটা মানে আমাদের পার্ট বলি, মানে আমাদের একটা ক্রিটিক্যাল মোমেন্ট বলি। আমার আব্বু তো 2টা কিডনি ড্যামেজ ছিল, তো ডাক্তাররা ওনাকে হাই প্রোটিন ডায়েট সাজেস্ট করছিল। এমনও দিন গেছে যে আব্বুকে হচ্ছে আমরা শুধু আলু ভাজি দিয়ে ভাত দিছি, এরকম মানে আপনাদের সেই সামর্থ্য ছিল না। জি, আমাদেরকে এলাকা চেঞ্জ করতে হয়েছে। আমরা শান্তিনগরে আমরা এরকম 4 বেডের অ্যাপার্টমেন্টে থাকতাম। তখন আমাদের গাড়ি ছিল, নিজেদের প্রাইভেট কার ছিল, ঠিক আছে। তো আমরা এলাকা চেঞ্জ করছি, হাসপাতাল চেঞ্জ করছি, ঠিক আছে। আমাদের তখন আর সামর্থ্য কুলাইতেছিল না, ঠিক আছে। পরে আমরা এই বিডি অ্যাপসটা ছিল আমার জীবনের আসলে টার্নিং পয়েন্ট। এরপর এই টাকা দিয়ে আমার তখন বিয়ে হয়ে যায়। আমার 2019-এর জুনে বিয়ে হয়। তারপর আপনি সংসারের হাল ধরে রেখেছিলেন। হ্যাঁ, আমি এই টাকা দিয়ে ওই বাসার ভাড়া দিছি। ওই বাসার ভাড়া, আমার 2টা বোনের খরচ, আমার ছোট বোনটা তখন ভার্সিটির বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিল, কোচিং করতেছিল। আর মেঝোটা হইতেছে তখনও ওর হচ্ছে ইন্টার্নশিপ বাকি। মানে একদম ফুল টাইম স্যালারির যেরকম তার Exactly. চেয়েও ভালো ইনকাম হ্যাঁ, করার সুযোগ আছে। আমি একটা ফুল টাইম চাকরি করলে যে স্যালারিটা পেতাম, আমার ফ্যামিলিকে, আমার নিজের ফ্যামিলি, আমি আর আমার হাজবেন্ড আর ওইদিকে আমার বাবার ফ্যামিলি, আমি ওই সাপোর্টটা দিয়েছি। সো আপনি রাইট নাও করছেন এখানে? জি, আমি এখন এখানে করছি। আপনার বাবা বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছেন মারা ইয়েতে, গেছে? করোনাতে। এই করোনাতে মারা গেছে। ইভেন করোনার সময়ও বিডিএফ আমাকে অনেক বড় সাপোর্ট দিছে, কারণ তখন অনেকে চাকরি চলে গেছে, তারপরে বেতন অর্ধেক হয়ে গেছে, কিন্তু বিডিএফ থাকার কারণে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। আপনার কতগুলো অ্যাপ আছে এখানে? আমার এখন 25টা অ্যাপ আছে অ্যাক্টিভ। 25টা অ্যাপ আছে, এগুলো কি সবই এই এডুকেশন বেসিস? এডুকেশন, কুকিং, আমার আচ্ছা। একটা হবি যেহেতু কুকিং, ওকে। সো ওইটা বেসড এরকম বিভিন্ন আর কি। আমরা এখন পর্যন্ত 1000-এর মধ্যে আটকে আছি, কিন্তু এটা কি আসলে শুধু 1000? আপনাদের সামনে এবার একটা অন্যরকম এক্সাম্পল আনতে চাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন আপনি, শুভকামনা থাকছে আপনার জন্য। যারা একদম ভিডিও শুরুতে দেখেছেন তারা হয়তো কিছুটা আঁচ পেয়েছেন যে ওনার আয়টা কত। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই ভিডিওর ধারাবাহিকতায়। ভাই, নাম পরিচয়টা একটু বলেন প্লিজ। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি চট্টগ্রাম বসবাস করি। জি। আমার জন্ম চট্টগ্রামে। স্টোরিটা কি আমাকে একটু বলেন। আমরা বিডিএফস নিয়ে যেহেতু কথা বলছি, বিডিএফস এ জয়েন করার আগের গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, বিডিএফসে জয়েন করার আগে আমার আসলে পরিবারের আর্থিক অবস্থা, আমার বাবা একজন বন্দর শ্রমিক ছিলেন। উনি অনেক পরিশ্রম করতেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য। তো সেখানে হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে অনেক বেশি ঋণের মধ্যে পড়ে যায়, কারণ হচ্ছে আমাদের পড়ালেখার খরচ এবং আমাদেরকে চালানোর জন্য অনেক খরচ প্রয়োজন হয়। আসলে তখন পরিশ্রম বেশি হলেও মানুষের আসলে স্যালারিটা অনেক বেশি ছিল না। উনি দিনমজুর ছিল, উনি দিনে আনি আমাদের যে খরচটা হতো সেটাই রিকভার হতো। অনেক সময় চাকরি থাকতো না, যেহেতু দিনমজুর। মানে প্রতিদিনের মজুরি? জি জি। কত টাকা ছিল প্রতিদিনের মজুরি? আসলে তখন বেশি একটা ছিল না, অনেক সময় 200, অনেক সময় 500 ছিল। ওকে। আবার মাসে অনেক সময় ফ্যামিলি মেম্বার কয়জন ছিল? আমরা হচ্ছে, আমার ছোট একটা ভাই আছে, আম্মু আব্বু আর আমার দাদু আমাদের সাথে থাকে। তার মানে সব মিলে প্রায় 5 জনের পরিবার। তারপর হচ্ছে অনেক বেশি ঋণের চাপের মধ্যে আমার ফ্যামিলি পড়ে যায়। তখন আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে আসলে আমি যদি নিজে কিছু করতে পারতাম, আমার ফ্যামিলিকে যদি একটা সাপোর্ট করতে পারতাম। সব ছেলেদের মতো, সব মেয়েদের মতোই আমারও সেম চিন্তাধারাটা ছিল, বাট তেমন কোনো কিছু আমি করতে পারিনি। আমি যখন ষষ্ঠ শ্রেণী কমপ্লিট করি তখন হচ্ছে আমি পড়ালেখাটা বন্ধ করে দিই। পড়ালেখাটা বন্ধ করে আমি হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কিছু একটা করতে চাচ্ছিলাম, যে কিছু একটা করে ফ্যামিলি অ্যাটলিস্ট কিছুটা হলেও সাপোর্ট করতে পারি। তো এর মধ্যে আসলে সাপোর্টটা করা ঠিকমতো যায়নি, পসিবল হয়নি। কি করেছেন আপনি এই সময়টাতে? আমি ক্যান্টিনে চাকরি করেছিলাম। ক্যান্টিন বলতে ক্যান্টিন বয়?
ক্যান্টিন বয়, হ্যাঁ ক্যান্টিন বয় হিসেবে কাজ করেছিলাম। আমার বয়স তখন খুব কম ছিল, তাও ওখানে আমি যেটা করতাম ওই বিল্ডিংয়ের 6 তলায় ছিল এটা। আমি কি করতাম, বড় বড় ডেকচি পাতিল এগুলা উইথ ওখানে ফুড ছিল, তো ওগুলো নিয়ে কিন্তু আমি উপরে যেতাম, 6 তলা উপরে। অনেক অনেক পরিশ্রম করতাম, কিন্তু দিন শেষে 50 টাকা বেশি আসলে আসতো না। 50 টাকায় আসলে ওরা প্রোভাইড করতো, এবং মাসে টোটাল ওরা আমাকে প্রোভাইড করতো 1500 টাকা সামথিং, এমন একটা অ্যামাউন্ট। কাপড়ের দোকানেও চাকরি করি, কাপড়ের দোকানেও একজন সেলসম্যান হিসেবে কাজ করি। সেখান থেকেও আসলে তেমন একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারিনি, সেখানে আমি প্রায় 2 বছর ছিলাম। তো দেন হচ্ছে হঠাৎ একদিন আমি আম, আমার আব্বুর মোবাইলটা আমি নিই। আমি আসলে আমার আব্বুর মোবাইলটা একটু দেখার জন্য নিই। আমি আসলে আমার আব্বু আমার মোবাইলটা দিতেন, কারণ আমি মোবাইলটা বিভিন্ন জায়গায় গুতাগুতি করে নষ্ট করে পিন লক করে দিই, পাক লক করে দিই। তো ওই ওই জেনারেশন আসলে সবারই কিন্তু এই জিনিসটা হতো আর কি। মানে এটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না? অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন। বাটন ফোন ছিল। ওকে। তো আব্বু তেমন একটা দিত না, কারণ হচ্ছে আমি লক করে দিই বারবার। তাও একদিন আমি জাস্ট হচ্ছে রাতে ঘুমাচ্ছিলাম, তখন একজন লোক আসে আমাদের বাসায় ঋণের জন্য চিল্লাচিল্লি করে যায়। ঋণের জন্য। তো ওই রাতে আমি আসলে খুবই কষ্ট পাই, খুবই কান্না করি, এবং আল্লাহর কাছে চাই যদি আমি আমার ফ্যামিলিকে যদি একটা পরিবর্তন করার জন্য কোনো একটা ওয়ে যদি পাই, আল্লাহ তুমি আমাকে সেই জিনিসটা তৌফিক দান করো। তো ওই দিন রাতেই আমি মোবাইলটা যখন নিই, তখন দেখি একটা SMS আসছে, লেখা ছিল হচ্ছে নিজের অ্যাপ নিজের মতো বানিয়ে বিক্রি করতে bdapps.com। তো আমি আসলে আগে থেকে হচ্ছে সাইবার ক্যাফে গিয়ে আমি 10 টাকা সাইবার ক্যাফে ভাড়া দিয়ে আধা ঘন্টা করে ল্যাপটপ কম্পিউটার টিপতাম ওদের ওখানে গিয়ে। তো ওই ধারণা আমার কিন্তু আছে যে কিভাবে একটা ওয়েবসাইট ভিজিট করে, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর এখন তো সবারই আছে এই ধারণাটা। তখন হচ্ছে আমি কি করি, ওয়েবসাইটটা ভিজিট করে নিজের একটা অ্যাপ তৈরি করি। ওইখানে গিয়ে কি মানে শখের বশেই করে ফেললেন? হ্যাঁ, শখের বশে। কি করছিলেন আপনি মনে আছে? হ্যাঁ, আমি একটা অ্যাপ তৈরি করি। মানে অ্যাপের মধ্য দিয়ে নিউজ পাওয়া যাবে? হ্যাঁ, অ্যাপ থেকে সাবস্ক্রাইব করলে ইউজাররা নিউজ পাবে, স্পোর্টস নিউজ পেতে পারে, যে কোনো ধরনের নিউজ পেতে পারে। তো আমার কাজ ছিল হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে এখানে নিজের একটা অ্যাপ বানালাম, এখান থেকে বানিয়ে বিক্রি করার কথা বললো, এখানে কিন্তু আয়ের কথাটা আমি আসলে স্পষ্ট বুঝি না, বা হচ্ছে আমার তখন বুঝার সে ক্ষমতাটা ছিল না। তখন আমি চিন্তা করলাম এখানে তো অনেক সাবস্ক্রাইবার করা যাচ্ছে, এবং এখান থেকে SMS পাঠানো যাচ্ছে। আমি একটা কাজ করি, এদেরকে এইসব ইউজারদেরকে আমি আমার সার্ভিসে অনবোর্ড করি, এবং এদের কাছে আমি বিভিন্ন নিউজ কন্টেন্ট পাঠানোর পাশাপাশি বিভিন্ন কোম্পানির আমি প্রমোশন চালাবো, লাইক কোনো কোম্পানির প্রচার চালাবো, যেহেতু SMS যাচ্ছে। আমার মাথায় ছিল না যে এখান থেকে কিছুটা রেভিনিউ জেনারেট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই আইডিয়া ছিল না। তো আমি সাবস্ক্রাইবার করে ফেলি, করার পর আমি বিভিন্ন ধরনের SMS পাঠাই, এবং পাঠানোর পর আমি দেখিয়েছি আসলে কোনো ধরনের পাচ্ছি না, প্রতিষ্ঠান পাচ্ছি না যে আসলে আমাকে কোনো ধরনের বলবে যে আমার ব্র্যান্ডটাও তুমি SMS করে দাও। ওটা আসলে একটা ছোটকালে বলতে পারেন হচ্ছে আমার মানে শখের বশে করা, কোনো পরিকল্পনা ছাড়াই। হ্যাঁ, আমি জানতামই না যে এটা কি হচ্ছে। তো একদিন বাসায় আসলাম, আসার পর দেখলাম একজন লোকে কল দিয়ে বলতেছে যে আমি আবু বকর সিদ্দিকের সাথে কথা বলতে চাচ্ছি। তা আমি মোবাইলটা নিই, তো বললাম জি ভাইয়া বলেন। বলছে আমি রবি থেকে বলছি। তা আমি সঙ্গে সঙ্গে কল কেটে দিই, কারণ ওই যে আমার ইয়াটা ছিল ওখানে, যে দেখাচ্ছিল যে কিছু টাকা আছে, আমি মনে হচ্ছে এটা আমাকে দিতে হবে, যেহেতু আমি SMS ইউজ করছি। নর্মালি আমরা জানি SMS আমরা যখন পাঠাই আমাদেরকে পে করতে হয়, লাইক। তো তখন আসলে আমার কোনো অ্যান্ড্রয়েড অ্যাপও ছিল না। হ্যাঁ, তো তখন আমি ওই জাস্ট SMS বেসড অ্যাপই তৈরি করছি। বিষয়টা হচ্ছে এরকম যে উনি ওনার অ্যাকাউন্ট, যেটা অ্যাপ যে অ্যাকাউন্টের মধ্যে তৈরি করেছে, ওখানে মেনশন করা ছিল যে কিছু টাকা আছে। ওই টাকার অঙ্কটা কি ওখানে দেখা যাচ্ছিল? জি, টাকা অঙ্কটা দেখা যাচ্ছিল 23,000 টাকা। 23,000 টাকা। আপনি মনে করতেছেন এই 23,000 টাকা পে করতে হবে? জি। মানে ও 23,000 টাকা আর্ন করছে, ও বুঝে নাই, তার মানে বোঝেন ও কি করতেছিল ওই সময়টাতে। বয়স কত ওই সময়টাতে? 18 বছর ছিল বয়স? না না। তার মানে অ্যাকাউন্ট কার ভাবে তৈরি করছেন? মারটা ইউজ করছেন, বা ডিটেইলস দিয়ে করছেন? তার মানে বয়স কত অল্প, এবং সে 23,000 টাকা আয় করেছে ওই সময়টাতে প্রথম মাসেই। জি। এবং সে বুঝে নাই, সে বুঝেছে 23,000 টাকা তার কাছ থেকে রবি পায়। জি। তারপর তো দেন হচ্ছে আমি আসলে যখন আমাকে আবার কল দিচ্ছে 2-3 বার, তো আমি রিসিভ করে সাহস করে আমি বলে দিব যে না ভাই, আমার দেওয়ার আসলে সেই সামর্থ্যটা নাই, আমি খুবই দরিদ্র ফ্যামিলি একটা ছেলে। তো ওইটা ভেবে কিন্তু আমি কলটা রিসিভ করছি, তখন আমাকে বলে যে আপনার তো এখানে কিছু টাকা জমে আছে, এই টাকা উঠাতে হবে। তাই আমি বললাম টাকা জমে আছে মানে আমি তো পে করতে পারবো না। তো বলছে না, আপনাকে পে করতে হবে না, আপনি নিবেন। তা আমি তো মানে ওই মুহূর্তে আসলে মানে আমার তখন সেন্স কাজ করছিল না, আমি কি বলবো ওনাকে, মানে কি করলাম, বা হচ্ছে কি নিব, কি করে এত টাকা চলে আসলো। হ্যাঁ, কি করে চলে আসবে। তো উনি আমাকে বলে আপনি একটা ব্যাংক ডিটেলস আপডেট করে দিন আপনার অ্যাকাউন্টে, আমরা আপনার ব্যাংক ডিটেলসে ফান্ড ট্রান্সফার দিয়ে দিব। তো দেন আমি আসলে ওই জিনিসটাকে তখন বিশ্বাস করতে পারিনি যে আসলে কি সম্ভব। আমি মানে ফান্ড করছে।
হ্যাঁ, অনেকবার চিন্তা করলাম কোনো এমন কিনা যে আমাকে ডাকাই বলবে যে টাকা দাও, আবার ব্যাংক ডিটেলস দিলে কোনো ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা যাবে টাকা কিনা। নিয়ে নেয় কিনা, হ্যাঁ। আমি তো এই সম্পর্কে তখন টোটালি ধারণা ছিল না, আমার ব্যাংকিং রিলেটেডই কোনো ধরনের ধারণা ছিল না, অ্যাকাউন্ট ওপেন জাস্ট করে এটাও আমার ধারণা ছিল না। তো তাও ওনাদের সাথে কথা বলি, ভাইয়েরা বলা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আসলে ডেভেলপাররা এভাবে চাইলে, নন ডেভেলপার এবং ডেভেলপার উভয় চাইলে এখান থেকে টাকা earn আয় করতে পারে, হ্যাঁ। জি, আপনি প্রোগ্রামার হলেও অ্যাপ বানিয়ে, অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে সেখানে আপনার বিডিএফ ইমপ্লিমেন্ট করে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর না হলেও আপনি উইজার্টাসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন, সিম্পল কিছু অ্যাপ আইডিয়া দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন। সো দেন হচ্ছে আমি ওনাদের কথা মতো আমি একটা বড় ভাইয়ের একটা অ্যাকাউন্ট ডিটেলস দিই, দেওয়াতে দেখলাম হচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা চলে আসে, 23,000 টাকা চলে আসছে। 23,000 টাকা চলে আসে। আমি তো মানে অবাক, কি রে ভাই, মানে কথার সাথে কাজ মিলিয়ে গেল, টাকা আমার থেকে নেয় নাই, উল্টা আসছে। এবং এটা যখন সত্য জানতে পারছি আসলেই সঠিক, তখন আমি যাই গিয়ে এটিএম থেকে টাকাটা উইথড্র করে দিই আমার বড় ভাইটা। ওই টাকাটা নিয়ে আমি আমাদের গলিতে, আমি সেই এটিএম থেকে অনেক দূরে দৌড়াতে দৌড়াতে আসি, এবং আমাদের গলিতে ঢোকার সময় আমি লাফিয়ে লাফিয়ে অনেক বড় বড় লাফ দিচ্ছি। আমি লাইফ এখনো বলতে পারবো আমার লাইফে আমি এত বড় বড় লাইফ এখনো পর্যন্ত কখনো দিনে, আমি জাস্ট ওই দিনটা ওই লাফটা দিয়েছিলাম, অনেক বড় বড় জাম দিয়ে আমি আমার মার কাছে যাই, বলে আম্মু এই যে আমি এখান থেকে এত টাকা রেভিনিউ জেনারেট করতে পারছি, এবং এই টাকা দিয়ে আমরা আমাদের পরিবারকে সাপোর্ট দিতে পারবো। আমার আম্মু বিশ্বাস করতেছে না, আমার আব্বুও বিশ্বাস করতেছে না। ভাবছে কোথাও কোনো কিছু করছে। হ্যাঁ, কারণ তখন আসলে প্রযুক্তি এত বেশি আর মানুষের জানারও কথা না। জি জি, হ্যাঁ। তখন ফ্রিল্যান্সিং বা এইসব ধরনের কোনো কিছু মানুষ জানে না। তখন আম্মু বিশ্বাস করে না, আমার আম্মু বলে তুই আসলে সত্যি করে বলে এই টাকা কোথেকে আর্ন করছো। তো আম্মুকে বলে এই বিষয়টা, এই রবির সাথে একজন আছে সালাউদ্দিন ভাই, ওনার সাথে আপনি একটু কথা বলুন। কথা বললে হচ্ছে এই সালাউদ্দিন ভাই কি যে আমাদের জি, জি, ইন্টারভিউ করলাম, সেই সালাউদ্দিন জি ভাই? জি, উনি আসলে কল দিছিল আর কি। উনি কল দিছিল? ওনার সাথে আমার ফার্স্ট পরিচয়। ও ওয়াও, ভেরি তো ইন্টারেস্টিং। উনি একদম শুরু থেকে বিডিএফস এর হ্যাঁ, সাথে, সেটা জানি, হ্যাঁ। ইন্টারভিউ করেছি একটু তো আগে। ওনাকে যখন আম্মুকে বললাম যে আম্মু একটু কথা বলো, তা আম্মু কথা বলছে, বলার পর ভাইয়া আসলে বুঝাইছে যে না আসলে এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করা যাবে, এবং এটাই হতে পারে আমার ফিউচার। এখান থেকে আমি চাইলে আমার যে বর্তমান অবস্থা সেটা পরিবর্তন করতে পারবো, যে Okay. কথা সে কাজ। এবং আমি সরাসরি যাই, গিয়ে আমি ভাইদের সাথে কথা বললাম যে আসলে আমি তো খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছি আলহামদুলিল্লাহ, প্রথম মাসে 23,000, তারপর থেকে 26,000, এরকম করে গ্রো হতে আছে। ওনারা আপনাকে ট্রেন আপ করলো, তখন বুঝাইলো জিনিসটা জি কিভাবে কি জি, করতে হবে। বুঝালো যে এই প্ল্যাটফর্ম থেকে আসলে রেভিনিউ জেনারেট করা। তখন ওনারা আমাকে বললো আর কি যে আমি ওনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, যে আমার কেমন অবস্থায় আমি ছিলাম বা কি অবস্থায় ছিলাম, ওনারা আসলে তখন জানতো না। তো ওনাদের Right. সাথে যখন আমি শেয়ার করি, ওনারা আমাকে বললো আবু বকর যে তুমি যে পরিস্থিতি আছো এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষদেরকে কি সুযোগ করে দেওয়া সম্ভব কিনা তোমার পক্ষে। তখন আমি আসলে ওনার কথাটা আমার খুবই ভালো লাগে, আমি আসলে চিন্তা করি এই বিষয়টা নিয়ে, আসলে কি হ্যাঁ আসলেই তো সম্ভব। মানে আপনি ট্রাই করেন আপনার মতো আমি try কমিউনিটি করি। যারা, আমি তাদেরকে আসলে- ইনভলভ করতে। হ্যাঁ, আমি তো তখন ওই বয়সে আমি কি করবো না করবো বুঝতেছি না, তাও আমি নিজে একটা বিশ্বাস ছিল যে কি আমি তো রেভিনিউ জেনারেট করছি, তার মানে তো আমি ওদেরকে বললে ওরাও করবে, এবং ওরা দেখতেছে আমার রেভিনিউ আসতেছে। তো আমি আমার চট্টগ্রাম ব্যাক করে ওখানে আমি আমার এলাকার কিছু ফ্রেন্ড সার্কেল অথবা আশেপাশে আরো কয়েকজনকে আমি বলি যে এরকম এরকম প্ল্যাটফর্ম, এখান থেকে যে কাজটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে করছি, সবাইকে জানাচ্ছি না। ওই জায়গাটায় যাওয়ার আগে আপনি আমাকে বলেন এটা কত সালের গল্প, আপনার যখন প্রথম মাসে যখন টাকাটা আসলো? এটা আমি ফার্স্ট মান্থ রেভিনিউ পাই হচ্ছে 2015 দিকে। তার মানে আজকে প্রায় 7 বছর যাবত আপনি কন্টিনিউয়াসলি হচ্ছে এই বিডি অ্যাপসে আছেন। জি, 7 থেকে আপনার লাস্ট মান্থের রেভিনিউ কত ছিল? আমি 7 ডিজিট একটা রেভিনিউ পাই, বলেন, আপনি কোনো সমস্যা তো নাই? 10 লাখ টাকা। 10 লাখ টাকা প্রতি মাসে এভারেজ? জি, এভারেজ। এটা কত বছর থেকে শুরু হয়েছে? জি, এই অর্থ বছরে আসলে আমার রেভিনিউটা অনেক ভ্যাট ট্যাক্স দিতে হয় কিন্তু এই টাকার। অবশ্যই ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে, আমরা অনেক ভালো অ্যামাউন্টের ট্যাক্স পে করি, ইভেন আমার টিম অনেক বিগ অ্যামাউন্টের ট্যাক্স পে করে। সো ইউ মেক আ টিম তৈরি করেছেন। জি। লেখাপড়ার কি হলো বকর ভাই? লেখাপড়া এরপর আবার কন্টিনিউ করলাম। ক্লাস 6 এর এখন পড়াশোনা করছেন আপনি? কত পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি আসলে ইন্টার কমপ্লিট করে এখন আর পড়াশোনা করেন নাই? জি। আপনার কতগুলো অ্যাপ আছে এখন? আমার ভালো ভালো আমার অনেক অন ডিমান্ড অ্যাপ আছে মার্কেটে, অনেক ভালো করতেছে এমন অ্যাপ আছে